রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজায় আগ্রাসনের মধ্যেই ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক আজ চূড়ান্ত হতে পারে শান্তি পরিকল্পনা। অবরুদ্ধ উপত্যকার প্রশাসনিক ক্ষমতায় থাকতে পারবে না হামাস। জনসমক্ষে বক্তব্যের একদিন পরই নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জব্দ। রাজনৈতিক প্রতিশোধ আখ্যা অলির দলের। টাইফুন বুয়ালয়ের তাণ্ডবে বিধ্বস্ত ভিয়েতনাম, 9 জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি। ঝড়ের আঘাতে লন্ডভন্ড ফিলিপিন্সে প্রাণহানি বেড়ে 26। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টার কম সময়ের ব্যবধানে 3 অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে একটি গির্জায় বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় 4 জন নিহত হয়েছেন। আহত হন অন্তত 8 জন। এবার শুনবেন বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা। এরপরও ট্যাঙ্ক নিয়ে আবাসিক এলাকায় ঢুকে পড়েছে ইসরায়েলি সেনারা। হাজার হাজার মানুষ বাধ্য হয়ে পালাচ্ছে অস্থায়ী শিবিরে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, জিম্মি করে রাখা 2 ইসরায়েলি বন্দীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের উদ্ধারের জন্য ইসরায়েলকে 24 ঘন্টা গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। আহ্বান উপেক্ষা করেই গাজা সিটি সহ বিভিন্ন জায়গায় চলছে নির্বিচার বোমাবর্ষণ। আমরা বসেছিলাম, হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই ক্ষেপণাস্ত্র নেমে এলো। আমি তখনও সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। কেবল আল্লাহই আমাকে রক্ষা করেছেন। আমাদের ঘরে ছোট ছোট বাচ্চাও আছে। আমাদের সামনের বাড়িটিও ধ্বংস হয়ে গেছে। এখানে বহু নারী, শিশু আর পুরুষ শহীদ হয়েছেন। আল্লাহ আমাদের রক্ষা করুন। অব্যাহত আগ্রাসনের মধ্যে স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এই বৈঠক থেকে গাজায় শান্তি পরিকল্পনার চূড়ান্ত ইঙ্গিত আসতে পারে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এদিকে ট্রাম্পের প্রস্তাবিত 21 দফার শান্তি পরিকল্পনার প্রথম শর্ত রাখা হয়েছে, 48 ঘন্টার মধ্যে সব জিম্মির মুক্তি দিতে হবে। এরপর ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। পরিকল্পনা অনুযায়ী গাজার ভবিষ্যৎ শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলেও ওই শর্তে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক সংস্থা ও একটি অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি কমিটি প্রশাসনের দায়িত্ব পালন করবে। কিন্তু গাজার নিয়ন্ত্রণ নিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে মানতে নারাজ ইসরায়েল। অন্যদিকে হামাস জানিয়েছে, ট্রাম্প বা মধ্যস্থতাকারীদের কাছ থেকে এখনও তারা এ ধরনের কোনো প্রস্তাব পায়নি। এদিকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে গাজার অস্থায়ী প্রশাসনের প্রধান করার খবর প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। তাকে ফিলিস্তিনিদের কাছে অবাঞ্ছিত চরিত্র আখ্যা দিয়ে সংগঠনটি বলছে, ইরাক যুদ্ধের অপরাধে তার বিচার হওয়া উচিত। হামাসের দাবি, গাজার প্রশাসন ফিলিস্তিনিদের দ্বারাই পরিচালিত হতে হবে, বাইরের কোনো শক্তি চাপিয়ে দেওয়া যাবে না। গণ অভ্যুত্থানের 3 সপ্তাহ পর গত শনিবার প্রথমবার জনসমক্ষে হাজির হন নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বাধীন সরকারকে অসাংবিধানিক আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেন তিনি। ক্ষমতা হারালেও দেশেই থাকার ঘোষণাও দেন। ওলির জনসমক্ষে আসার একদিন পরই তার বিরুদ্ধে পদক্ষেপ নিল নেপালের অন্তর্বর্তী সরকার। নেপালের গণমাধ্যমগুলো বলছে, গত 8 ও 9 সেপ্টেম্বরে জেনজিদের বিক্ষোভে 75 জন নিহত হওয়ার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বিচারিক কমিশনের সুপারিশে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, সাবেক স্বরাষ্ট্র সচিব গোকর্ণ মানি দুয়াদি, গোয়েন্দা প্রধান হুতরাজ থাপা এবং কাঠমান্ডুর সাবেক চিফ ডিস্ট্রিক্ট অফিসার রিজালের পাসপোর্ট জব্দ করা হয়েছে। কমিশনের সদস্য বিজ্ঞান রাজ শর্মা জানান, তদন্ত প্রক্রিয়ার জন্য এই 5 জনকে দেশে থাকতে হবে। তাদের শুধু দেশ ছাড়াই নয়, কাঠমান্ডু থেকে বেরোনোর উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কমিশন প্রধান গৌরী বাহাদুর কার্কি জানান, তদন্ত সম্পন্নে অতিরিক্ত জনবলও চাওয়া হতে পারে। সরকার বলছে, এবার দায়মুক্তির সংস্কৃতি নয়, প্রকৃত জবাবদিহি নিশ্চিত করতে চায় তারা। তবে অলির দল CPN-UML এই পদক্ষেপকে রাজনৈতিক প্রতিশোধ আখ্যা দিয়েছে। ভক্তপুরে দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে এক বিবৃতিতে বলা হয়, এখনও তদন্ত শুরু হয়নি, অথচ পাসপোর্ট বাতিল করে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। দলটির উপমহাসচিব প্রদীপ গিওয়ালি বলেছেন, ওলি দেশ ছাড়ার কোনো ইচ্ছাই প্রকাশ করেননি, তাই এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। ফিলিপিন্সে তাণ্ডবের পর স্থানীয় সময় সোমবার ভোররাতে ভিয়েতনাম উপকূলে আঘাত হানে শক্তিশালী টাইফুন বুয়ালয়। ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় সবকিছু। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট, ভেঙে পড়ে বহু ঘরবাড়ি, বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা। ভিয়েতনামের উত্তর মধ্যাঞ্চলের হা-তিন প্রদেশে ঘূর্ণিঝড় বুয়ালয়ের প্রভাবে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ।
ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম। উপকূলের প্রায় 30,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 4টি কেন্দ্রীয় বিমানবন্দর বন্ধ থাকায় বাতিল করা হয় কয়েকশো ফ্লাইট। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি দেখা দেয় থানহুয়া, নঘেয়ান ও হাতিন প্রদেশের পশ্চিমাঞ্চলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বুয়ালয় বা ঝড় নং 10 দ্রুতগতিতে চলমান একটি ঝড় হিসেবে রেকর্ড তৈরি করেছে। মাত্র 2 দিনে 1000 কিলোমিটার অতিক্রম করে এটি দেশের উত্তর ও মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হানে, যা ধীরে ধীরে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভিয়েতনামের আবহাওয়া বিভাগ। এর আগে প্রতিবেশী ফিলিপিন্সের উপকূলে আঘাত হানে শক্তিশালী টাইফুন বুয়ালয়। ঝড়ের আঘাতে ভেঙে পড়ে গাছপালা ও বাড়িঘর। ক্ষয়ক্ষতির পাশাপাশি বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা যেন থামছেই না। রোববার দেশটির মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের একটি গির্জায় বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি নিয়ে গির্জার দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে হামলাকারী। গুলি চালাতে চালাতে এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় বন্দুকযুদ্ধে হামলাকারী নিহত হয়। গ্র্যান্ড ব্ল্যাঙ্কের পুলিশ প্রধান জানান, অস্ত্রধারী 40 বছর বয়সী সাবেক সেনা সদস্য থমাস জ্যাকব। তিনি ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। ঘটনা তদন্তে 100 FBI এজেন্ট কাজ করছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এটিকে ভয়াবহ ঘটনা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করে আরেকটি হামলা বলেও মন্তব্য করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার সাউথ পোর্টে বন্দুকধারীর গুলিতে কয়েকজন নিহত হয়েছেন। নদী তীরবর্তী একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এতে আহত হন 8 জন। ইন্টারকোস্টাল ওয়াটারওয়েতে ভাসমান একটি নৌকা থেকে গুলি চালানো হয় বলে জানায় পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। জারি করা হয়েছে বাড়তি সতর্কতা। এর আগে টেক্সাস অঙ্গরাজ্যের একটি ক্যাসিনোতে বন্দুক হামলায় 2 জন নিহত হন, আহত হন কয়েকজন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা যেন থামছেই না। রোববার দেশটির মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের একটি গির্জায় বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ি নিয়ে গির্জার দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে হামলাকারী। গুলি চালাতে চালাতে এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় বন্দুকযুদ্ধে হামলাকারী নিহত হয়। গ্র্যান্ড ব্ল্যাঙ্কের পুলিশ প্রধান জানান, অস্ত্রধারী 40 বছর বয়সী সাবেক সেনা সদস্য থমাস জ্যাকব। তিনি ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। ঘটনা তদন্তে 100 FBI এজেন্ট কাজ করছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এটিকে ভয়াবহ ঘটনা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করে আরেকটি হামলা বলেও মন্তব্য